সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ রাতের সংবাদে। সাথে আছে আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই শিরোনাম। পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক রায়হানের মৃত্যুর ২৯ দিন পর প্রধান অভিযুক্ত এসআই আকবর গ্রেফতার। ভারতে পালানোর চেষ্টা করেছিল আকবর, দাবি পুলিশের। দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তির দাবি পরিবারের। অনির্দিষ্টকালের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা ফ্লাইট স্থগিত। ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় যাত্রী সংকট। দেশে করোনায় আরও ২৫ জনের প্রাণহানি। ২৪ ঘণ্টায় আক্রান্ত শনাক্ত ১৭০০, সুস্থ হলেন ১৬০০। সিলেট বিভাগে একদিনে করোনায় নতুন আক্রান্ত শনাক্তের চেয়ে দ্বিগুণ সুস্থ, প্রাণ হারালেন আরেকজন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ নিহতের ২৯ দিন পর প্রধান অভিযুক্ত বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ সাময়িক বরখাস্ত হওয়া এসআই আকবর হোসেন ভূঁইয়া গ্রেফতার হয়েছে। ভারতে পালানোর সময় সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে জেলা পুলিশ। তবে বিজিবি ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, ভারতীয় খাসিয়ারা আকবরকে আটক করে এক যুবকের মাধ্যমে তাকে বাংলাদেশ পুলিশের কাছে সোপর্দ করেছে। আকবর গ্রেফতারের খবরে সিলেটের মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে। আর রায়হানের পরিবারের পক্ষ থেকে দ্রুত বিচার কার্য সম্পন্ন করে আকবর সহ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়েছে। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হুসাইন আহমদ সুজাদ। সন্ধ্যা ৫টা ৫৩ কড়া নিরাপত্তায় পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয় এসআই আকবরকে। এরপর সেখানে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন জানান, রায়হান হত্যাকাণ্ডের ৩ দিন পর থেকেই এসআই আকবর জড়িতদের গ্রেফতারের তৎপরতা শুরু করেছিল সিলেট জেলা পুলিশ। তাদেরকে ধরতে অভিযান চালানো হয় বিভিন্ন জায়গায়। রোববার গোপন সূত্র থেকে খবর আসে আকবর সীমান্ত দিয়ে ভারত পালিয়ে যেতে পারে। এই খবরেই কানাইঘাট সীমান্তে বাড়ানো হয় নজরদারি। সোমবার সকাল ৯টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাদা পোশাকি পুলিশ কানাইঘাটের ডোনা সীমান্ত এলাকা থেকে আকবরকে গ্রেফতার করে। আমরা আজকে সকালে কানাইঘাট ডোনা সীমান্তবর্তী এলাকায় সাব ইন্সপেক্টর আকবর ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আমাদের সাদা পোশাকে পুলিশ ছিল, তারা সেখানে তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়। এই গ্রেপ্তার করে আমরা ইতিমধ্যেই তাকে নিয়ে এসেছি। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে একটা কথাবার্তা হয়েছে। ইতিমধ্যে আমরা জানেন যে এখানে অনেক মানুষজন সামনে জড়ো হয়েছে, তাদেরকেও আমরা আশ্বস্ত করতে চাই এবং এই সিলেটবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ভারতে পালানোর সময় আকবরকে গ্রেফতারের দাবি করলেও গ্রেফতারের আগের কয়েকটি ভিডিওতে দেখা গেছে অন্য চিত্র। একটি ভিডিওতে দেখা গেছে কয়েকজন খাসিয়া যুবক রশি দিয়ে তার হাত পা বাঁধছে। অপর একটি ভিডিওতে বেঁধে রাখা অবস্থায় আকবরকে কাশিয়া যুবকরা জিজ্ঞাসাবাদ করছে। ওই সময় আকবর বলেছিল, আল্লাহর দোহাই আমি মারি নাই, ছিনতাইয়ের সময় ৫-৬ জন পিটিয়ে তাকে মেরেছে, আমি তাকে হাসপাতালে পাঠিয়েছি। ভারতে পালিয়ে আসা প্রসঙ্গে ওই ভিডিওতে এসআই আকবর বলছিল, আমাকে সাসপেনশন করা হয়েছে, আমাকে বলা হয়েছিল ২ মাস গেলে হ্যান্ডেল করা যাবে, তাই আমি পালিয়ে এসেছি, অন্য কোনো কারণে পালিয়ে আসিনি। আমি খুনি না, আমি ইচ্ছে করে আমি একা মারিনি, আমি মারিনি, ইচ্ছে করে মারিনি। তাকে রিমান্ড দিয়েছিল ৫-৬ জন, ওই জন্য মরে গেছে ভাই। আমি বাগিয়ে আসছি যে বলছে সাসপেনশন করছে, অ্যারেস্ট করতে পারে, তো বলছে ২ মাস পরে ঠান্ডা হয়ে যাবে, ২ মাস পর ঠান্ডা হলে আবার গেলে এটা হ্যান্ডেল করা যাবে। ভিডিওগুলিতে যেসব যুবকদের দেখা যাচ্ছিল তারা বাংলায় কথা বললেও তাদের কণ্ঠস্বর ছিল আবাঙালিদের মতো। ওই ভিডিও দেখে কানাইঘাটের স্থানীয় কয়েকজন জানিয়েছেন, ভিডিওর যুবকদের কথাবার্তা ও এলাকা থেকে বোঝা গেছে তারা ভারতের কাশিয়া আদিবাসী হতে পারেন। ভিডিও সম্পর্কে জানতে চাইলে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, আকবরকে জেলা পুলিশই গ্রেফতার করেছে, পুলিশ কোনো ভিডিও করেনি। এর আগে কেউ কোনো ভিডিও করলে সেটা আমরা জানি না। পুলিশ সুপার আরও জানান, এমনও হতে পারে সে ভারত থেকে বাংলাদেশে ফিরে আসার সময়ও গ্রেফতার হতে পারে, জিজ্ঞাসাবাদে সবকিছু জানা যাবে। এর আগে যদি কেউ কোনো ভিডিও করে থাকে, অন্য কেউ করে থাকে, সেটা তাদের বিষয়। জেলা পুলিশের পক্ষ থেকে কেউ কোনো ভিডিও করে নাই, বাট জেলা পুলিশের প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা এইটাকে গ্রেপ্তার করতে পেরেছি। আমরা কিন্তু ভারত থেকে ধরি নাই, আমরা বাংলাদেশি সীমান্তবর্তী এলাকা থেকে ধরি। এই বিষয়ে এখনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নাই। আপনি জানেন যে মাত্র তাকে আমরা নিয়ে আসি, জিজ্ঞাসাবাদ করে আমরা এখনো কমপ্লিট করতে পারি নাই। জিজ্ঞাসাবাদ আমরা করবো এবং পিবিআই করবো।
সংবাদ সম্মেলনে সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমেদ বলেন, এসআই আকবরের গ্রেফতারের মাধ্যমে প্রমাণ হয়েছে অপরাধ করে কেউ পার পাবে না। অপরাধী যতই শক্তিশালী হোক তাকে আইনের আওতায় আসতে হবে। আকবর জঘন্য অপরাধ করেছে, তাকে শাস্তি পেতেই হবে। যে আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন অমান্য করলে সে যেই হোক না কেন, সে যে সংস্থায় চাকরি করুক না কেন, তাকে আইনের দোরগোড়ায় সোপর্দ হতে হবে। এই সিলেট জেলা পুলিশ, এই সিলেট রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এবং আইজিপি মহোদয় এটা প্রমাণ করলেন যে আইন যে কেউ অমান্য করলে, আইন নিজের হাতে তুলে নিলে তাকে অবশ্যই আইনের দোরগোড়ায় পৌঁছাতে হবে, বিচারের সম্মুখীন হতে হবে। এসআই আকবর যে অন্যায় করেছে, অত্যন্ত জঘন্য কাজ করেছে এবং তার শাস্তি তাকে পেতে হবে, এটা আমরা চাই। এদিকে এসআই আকবর গ্রেফতার নিয়ে বিজিবির কাছ থেকে পাওয়া গেছে ভিন্ন তথ্য। বিজিবির ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তাদের সূত্রের দেওয়া তথ্যমতে গত রোববার ভারতের শিলচর থেকে আকবরকে ধরে আনা হয়। সোমবার ভারতীয় কাশিয়ারা আকবরকে পুশব্যাক করে। এ সময় ডুনা সীমান্তের কাঁটাতারের নিচের একটি পাইপ দিয়ে আকবরকে বাংলাদেশ সীমান্তে নিয়ে আসা হয়। ওই সময় ডুনা এলাকার রহিমউদ্দিন সাথে ছিলেন বলেও জানান বিজিবির ওই কর্মকর্তা। এদিকে রায়হান আহমদ হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূঁইয়া গ্রেফতারের খবর শুনে সন্তুষ্টি প্রকাশ করেছেন রায়হানের মা সালমা বেগম ও স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। আকবর সহ হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাদের সবার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে মা ও স্ত্রী মামলার কার্যক্রম দ্রুত নিষ্পত্তির দাবি জানান। তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে সে ছদ্মবেশ থাকা অবস্থায় তারা যে আকবরকে চিনতে পারছে, তাই আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমার সত্যবাদী ছেলের জন্য সত্য বিচারটা দেখাবে। এবং তাদেরকে সে ধন্যবাদ জানাই যে তারা সে ছদ্মবেশ থাকা অবস্থায়ও তারা চিনতে পারছে আকবরকে। ফাঁসির কাঠগড়া এনে দাঁড়াবে এবং আকবরের ফাঁসিটা যেন হয় কোর্ট পয়েন্টের এমন একটা জায়গায় যেখানে জনগণ দেখবে এবং জনগণ শান্তি পাবে, এটাই আমার অনুরোধ। এবং আপনারা মিডিয়া সবে মিলে যে এত কাজ করছেন, এত পরিশ্রম করতেছেন, 1 মাস থেকে যে আপনারা এত চেষ্টা করতেছেন, দেশে বিদেশে সবাই আমাদের খবর শোনার জন্য সব সময় ভিডিও খুলে বসে থাকেন, টিভি খুলে বসে থাকেন, কখন কোন খবর শুনবেন, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আকবরদের ধরা হয়েছে, আমরা খুশি। আপনারা আকবরদের যত শীঘ্রই আনিয়া বিচার করা হোক এবং আমার অনুরোধ আপনার কাছে যে আকবরের ফাঁসি হইতো এবং জনগণের সামনে ফাঁসি হইতো। ধরা হয়েছে, আমরা খুশি হয়েছি এবং আকবরদের যত তাড়াতাড়ি আনিয়া বিচার হোক এবং আকবরের ফাঁসি চাই এবং ব্যবহারাত্মক বিচারটা দেওয়া হইতো। 10 অক্টোবর রাতে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নেওয়া হয় নগরীর নেহারিপাড়ার মৃত রফিকুল ইসলামের ছেলে রায়হান আহমদকে। পরদিন সকালে তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে সে মারা যায়। হত্যাকাণ্ডের ঘটনায় রায়হানের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর সহ 4 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত ও 3 জনকে প্রত্যাহার করা হয়। বাংলা ভিউ নিউজ ডেস্ক। অনির্দিষ্টকালের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কলকাতা ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। বিমানের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ তথ্য জানানো হয়। ফ্লাইট স্থগিতের সুস্পষ্ট কোনো কারণ না থাকলেও এই মুহূর্তে ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কলকাতা রুটে যাত্রী সংকটেও দায়ী করেছে অনেকে। গেল 28 অক্টোবর থেকে এয়ার বাবল প্যাকেজে চুক্তির আওতায় ভারতের 3টি রুটে ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ। রুটগুলো হলো ঢাকা থেকে কলকাতা, দিল্লি ও চেন্নাই। এই 3 রুটে সপ্তাহে 3টি করে ফ্লাইট চালু হওয়ার কথা ছিল। যদিও ঢাকা থেকে কলকাতা এবং ঢাকা ও চট্টগ্রাম থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস বাংলা এয়ারলাইন্স। আবার অনুমতি পেলেও এখনও ভারত রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেননি নোভো এয়ার। নোভো এয়ার সূত্রে জানা গেছে, ফ্লাইট পরিচালনার জন্য সব ধরনের অনুমতি নিয়ে রেখেছে সংস্থাটি। তবে ট্যুরিস্টে ভিসা চালু না হওয়ায় যাত্রীর সংখ্যা এখন অনেক কম, তাই ফ্লাইট পরিচালনা করা হচ্ছে না। ভারতে ট্যুরিস্ট ভিসা চালু করলে আবারও এই রুটে ফ্লাইট পরিচালিত হবে। ফ্লাইট স্থগিতের বিষয়ে কোনো কারণ উল্লেখ করা হয়নি। তবে এই মুহূর্তে ভারতে ট্যুরিস্ট ভিসা বন্ধ থাকায় কলকাতা রুটে যাত্রী সংকট থাকায় এ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করছেন অনেকে।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘন্টায় সারা দেশে ২৫ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী ৮ জন। হাসপাতালে ১৭ জন ও বাড়িতে ৮ জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬,০৯২ জনে। সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। করোনা ভাইরাসের শনাক্তে গেল ২৪ ঘন্টায় সারা দেশে ১১৫টি পরীক্ষাগারে ১৪,০০৫টি নমুনা সংগ্রহ ও ১৪,০৪২টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১,৬৮৩ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৪,২১,৯২১ জনে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২৪,৫৬,৬৪৪টি। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১,৬২৩ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ৩,৩৯,৭৬৮ জনে। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১১.৯৯% ও এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭.১৭%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০.৫৩% ও মৃত্যুর হার ১.৪৪%। সিলেট বিভাগে একদিনে আরও ৩২ জন শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর একই সময়ে সুস্থ হয়ে উঠেছেন আক্রান্ত শনাক্তের প্রায় ১.৫ গুণ। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছিল ৪৭। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও একজন। সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩২ জন রোগীর মধ্যে সর্বাধিক ১২ জন সিলেট জেলার। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ৩ জন, মৌলভীবাজারে ৪ জন ও হবিগঞ্জে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। একই দিন সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৮ জনের শরীরে করোনা উপস্থিতি শনাক্ত করা হয়েছে। গেল ২৪ ঘন্টায় সুস্থ হওয়া ৪৭ রোগীর ৪৬ জনই সিলেট জেলার বাসিন্দা, বাকি একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এদিকে গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩,৯৩৭ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭,৮৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৪২০ জন, হবিগঞ্জে ১,৮৫৬ জন ও মৌলভীবাজারে ১,৮০৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিলেটের ৪ জেলায় ৪৯ জন করোনার আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২,৫৯২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৭ জন। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।